বিএনপি তো একটা মানে আপনার এমন একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা পলিটিক্স করে, নির্বাচন ছাড়া তার তো আর ক্ষমতায় আসার আর কোনো অপশন নেই। ফলে নির্বাচনটা তো একমাত্র ওয়ে তার আপনাদের, এবং বিএনপির চাওয়া এবং বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার যে সম্পর্ক, নির্বাচন দুইটা এখন একাকার। কিন্তু কথা হলো নির্বাচন নিয়ে আপনার অভ্যুত্থানের পরে কথা বলাটা, আমি বারবার বলছি এটা আনফর্চুনেট। কেন আপনি নির্বাচন নিয়ে কথা বলবেন? আপনি কথা বলবেন ভোটাধিকার নিয়ে। নির্বাচন তো হাসিনাও দিচ্ছে, নকল সুরের গান বাজায় আপনার জনগণকে শব্দ দূষণের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সে ইলেকশন করছেন। একটা ইলেকশনে কিন্তু সে টাইম মিস করেনি, টাইমলি করছে, কিন্তু করার মধ্য দিয়ে সে দেশকে ফ্যাসিবাদের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে। তার মানে আমাদের এখানে রাজনীতি করতে গিয়ে আপনারা রাষ্ট্রটাকে দলের প্রপার্টি বানায় ফেলতেছেন কিনা, মানে একটা পার্টি মোনার্কি তৈরি করতেছেন কিনা গণতন্ত্রের নামে, সেটা আমরা দেখতে চাচ্ছি। সেই মডেলটার বিরুদ্ধেই তো 5 তারিখে জনগণ রায় দিল। ফলে আমরা যেটা চাচ্ছি যে সাইরবায়ু যেটা আলোচনায় করলো যে সবাই যেটা চায় এখানে হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা চাই। এতদিন ছিল জনগণ ভিত্তিক, মানে সবাই টুঙ্গিপাড়ার দাস ছিল, কেউ মানুষ ছিল না। তো এখানে হয় আপনি আওয়ামী লীগ অথবা আপনি আপনার রাজাকার, এর বাইরে তো কোনো মানুষ ছিল না বাংলাদেশে। ফলে সেখানে আপনার দল যদি কোনোদিন ক্ষমতায় নাও যায়, আপনি নাগরিক আকারে সমস্ত সুযোগ সুবিধা নিরাপত্তা ভোগ করবেন। এরকম একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা চাইতে চাই। সেক্ষেত্রে ক্ষমতার সাথে সম্পর্কটা হবে জনগণের, নট পার্টির। পার্টি দায়িত্ব পালন করবে জনগণের সম্মতি নিয়ে, কিন্তু ক্ষমতাটা থাকবে পাবলিকের হাতে, নাগরিকদের হাতে। নাগরিক চাইলে সেই পার্টিকে পছন্দ করবে, ভোট দিয়ে নির্বাচিত করবে, নাহলে করবে না। কিন্তু সেখানে পার্টি মোনার্কি চলবে না। আমার পার্টি একমাত্র সঠিক, এবার আমার পার্টির বিরুদ্ধে কোনো কিছু করলে, আপনি সমালোচনা করলে আপনাকে নানাভাবে চরিত্র হনন করা হবে। এগুলো আওয়ামী মডেল। এবার আপনি যে প্রশ্ন করলেন, ধরেন তাহলে অন্যান্য দল ইলেকশন চাচ্ছে না, তাহলে তারা চাচ্ছেটা কি? শর্ত সাপেক্ষে চাচ্ছে, বা শর্তের মধ্যে ধরেন এক একজন, এটা মনে হচ্ছে সাপের খেলার মতো। আপনার সাপের খেলা দেখবেন যে সাপুরে আসল সাপটা কিন্তু খেলার শেষে বাইর করে বলে যে গোখরা আছে, নাচবে একটু পরে, দেখেন খেলা চলতেছে। তারপরে এইভাবে সে সাপ বাইর করতে হবে, ঘুকরা বের করে, তারপরে আরও জাতি বিষাক্ত সাপ বাইর করে, কাল নাগাইলি বের করতে করতে যখন শেষ হয়ে যায়, তখন আর কিছু যখন দেখানো থাকে না, তখন কিন্তু এক পর্যায়ে তাকে বাধ্য হইয়া ধরা সাপ বাইর করে দেখাইতে হয়। ফলে যারা এরকম নানা শর্ত দিচ্ছে, আজ এটা চাই কাল ওটা চাই, তার খেলা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। পরে ঝাঁপির থেকে কিন্তু যে সাপটা, সে মনে করবে যে এখনও মনে হয় বিষাক্ত কোনো বিষধর সাপ আছে তার ঝুড়িতে, যেটা দিয়ে সে দেখায় খেলা ঘোরাই ফেলবে। তখন সে হাত দিয়ে দেখবে যে আসে ধরা সাপ, তখন আর কেউ তারে পাত্তা দিবে না। ফলে যারা এরকম নানা রকম শর্ত দিচ্ছে, আমি নাম নিচ্ছি না, আশা করি বুঝবে কাদের কথা বলছি, তারা নিজেদেরকে যত শক্তিশালী মনে করছে, যত কাল নাগিনী তাদের আয়ত্তে আছে, তারা যার ফুক দিয়ে সব উড়াই দিতে পারবে মনে করছে, তারা কিন্তু বার্গেনিং করতে করতে এক পর্যায়ে ধরা সাপের জায়গায় যায় পৌঁছাবে। তখন আপনি মিথ্যার উপর ভিত্তি করে দাঁড় করাবেন, তখন আপনার পরিণতি হবে আওয়ামী লীগের মতো। তো ফলে এখন এখানে বাংলাদেশে আপনার কি ঘটতেছে, বাংলাদেশে সবাই আপনার আওয়ামী লীগের রাজনীতিটা কে কতটা নিষ্ঠার সাথে করবে এর প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। আর আত্মধ্বংসের দিকে তারা যাচ্ছে, আত্মঘাতী রাজনীতির দিকে তারা যাচ্ছে। কেননা আপনি ধরেন আওয়ামী লীগের আমলে কি হইতো, আওয়ামী লীগের আমলে আপনি ধরেন ইনায়া বিনায়া যে কোনো মূল্যে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকতে হবে আপনাকে। না হলে আপনাকে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, রাষ্ট্রীয় বাহিনী সম্মিলিতভাবে অ্যাটাক করা হইতো। এখন কি হচ্ছে, এখন হইল যে আপনি যদি তাদের বিপক্ষে যান, তাহলে প্রথমত আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, আপনাকে ট্যাগ করা হচ্ছে, তারপরে নামে বেনামে আইডি দিয়ে আওয়ামী লীগের আমলে যা হয়তো এখনও তা হচ্ছে। তার মানে কি, যারা এটা করছে তারা তো আওয়ামী লীগের মডেলটা নকল করছে। তার মানে আওয়ামী লীগের পরিণতিও তাদেরকে মনে রাখা দরকার। তো ফলে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, এবং ইনফরমেশনের সাথে যদি আপনার ট্রুথফুলনেসের একটা সম্পর্ক না থাকে, এইটা আপনার জন্য ডেঞ্জার হয়ে উঠতে পারে। আপনি হোক সাংবাদিক, হোক অ্যাক্টিভিস্ট, হোক রাজনৈতিক কর্মী, তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আপনি যখন তথ্য নিয়ে নাড়াচাড়া করছেন, তার সাথে সত্যের সম্পর্ক আছে কিনা। সত্যের সম্পর্ক যদি না থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে, প্রথম কথা হলো, এবং সত্য এবং মিথ্যার মিশ্রণ যদি ঘটান, তখন সেটা হলো মিথ্যার চেয়ে আরও ডেঞ্জারাস হয়ে উঠবে। এই জন্য ইনফরমেশন নিয়ে যখন আপনারা কাজ করবেন, সে যেই স্পেসেই করেন, যে স্তরেই করেন, সাংবাদিক হিসাবে, রাজনৈতিক নেতাকর্মী হিসাবে, অথবা সাধারণ জনগণ হিসাবে, আপনাকে
একটা ট্রুথফুলনেসের মধ্যে থেকে কাজটা করতে হবে, না হলে যে বয়ানটা তৈরি হবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখানে রনি আমি বলতে চাই, সেটা হচ্ছে ট্রুথফুলনেসের মধ্যে থেকে কাজ করার জন্য যে পরিবেশটা দরকার সেটা কি আমরা পেয়েছি কিনা বা নিশ্চিত সেটা পেয়েছি আমরা, কিন্তু সেটা আমরা নিজেরা নষ্ট করছি। এখানে আসলে আমরা অনেক কিছুর কথা বলছি, অনেক বিষয়ে কথা বলছি। সাংবাদিকরা স্বাধীন আসলে কি হতে পারলো? কারণ সিস্টেম তো চেঞ্জ হলো না, কাদের হাতে মালিকানা, এখনো তো সেই জায়গায় কোনো পরিবর্তন আসলো না। সাংবাদিকরা স্বাধীন যে হয় নাই, কারণ হলো সাংবাদিকতা দেখেন না, বাংলাদেশের মিডিয়া কালচার বললে একটা ব্যাপার আছে। মিডিয়া কালচার তো এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের পার্ট। এখন এই করাপ্ট ইস্টাবলিশমেন্ট কাকে সার্ভ করছে, কাদের মাধ্যমে 18 বছর ধরে তারা এইভাবে আপনার আছে, তো ফলে সে তো বারবার ওইদিকেই ফেরত যাবে। এই জন্য আজকে দেখেন যখন এখানে সাংবাদিকতা কি হয়েছে, বাংলাদেশে তো সাংবাদিকতা দাঁড়ায় নেই, দুই একটা হাউস বাদে। কেন দাঁড়ায় না? এবং সেই দুই একটা হাউস রাজনৈতিকভাবে কোন দিকে থাকে আমরা জানি। এটা হলো এতদিন সাংবাদিকতা যেটা হয়েছে সেটা হলো একদল লোকের ভাবমূর্তি নির্মাণ আর একদল লোকের ভাবমূর্তি বিনাশ। যেমন ধরেন 15-16 বছর ধরে এখানে একজনের একটা উদাহরণ যদি দেই, ধরেন জনাব তারেক রহমানের, হ্যাঁ, তার নিয়ে হেন কোনো প্রোপাগান্ডা নাই যেটা আপনার করা হয়নি। তারপরে ধরেন শাহের ভাইয়ের মতো সাংবাদিকরা কিন্তু এটা ইনভেস্টিগেট করে দেখার চেষ্টা করেছে ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো বাস্তবতা কতখানি। তো আমি ওনার পোস্টস দেখছি যে পরে যখন দেখা গেল যে না এরকম কিছু পাওয়া গেল না, ফলে এই যে 15 বছর ধরে একটা লোকের চরিত্র আপনারা এইভাবে নির্মাণ করলেন, আমি বলতেছি না তার সমালোচনা করা যাবে না, সে যা করে সবই ভালো করে, সব মাইনে নিতে হবে, এটা উনি নিজেও বলে না। হ্যাঁ, ওনার সমালোচনা করা যাবে, ওনার কার্টুন তৈরি করা যাবে, ওনাকে ভালোভাবে ক্রিটিক করা যাবে, ওনার সাথে দ্বিমত করা যাবে, প্রতিবাদ করা যাবে, হ্যাঁ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যাবে না, এগুলো বলতে। সেটা কিন্তু যেটা বিউটি সেটা হলো যে ওইটা দিয়ে আপনার প্রশ্নের উত্তরে ঢুকে যাব। বিউটি হলো যে ওনার বিরুদ্ধে যে এত কিছু করা হলো এবং নির্যাতন করা, উনি কখনো এই ভিকটিম কার্ডটা খেলেনি। এইটা একটা তার বিউটি। সে কখনো বলে না আমি তো এত নির্যাতিত, আমাকে তো দেশ থেকে চলে যেতে হয়েছে, আমি তো মায়ের আদর বঞ্চিত, আহাজারি করে নাই কখনো, এই কান্নাকাটি যে করেন নাই, এটার জন্য তাকে ধন্যবাদ। ফলে এই লিডারশিপটা আমরা দেখতে চাই যে আপনার নিজের দুঃখটা বড় না, হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, ফলে আপনি তো সমস্ত দুঃখ যেগুলো আপনার আছে সেটাই বড় করে দেখবেন নেতা হিসেবে। আপনি পার্সোনালি সাফারিংসের এই যে গল্পটা, ভিকটিম বিকাম কিলার্স, এই যে আওয়ামী মডেল, এই যে জায়নিস্ট মডেল, এই মডেলের বাইরে উনি ফাংশন করে। এবং আরেকটা কমপ্লিটলি অপোজিট এবং আরেকটা এই আপনার এই লন্ডন বৈঠকের মধ্য দিয়ে উনি বিএনপি নেতার বাইরে, বিএনপি নেতা তো উনি ছিলেনই, অনেকদিন যাবত দায়িত্ব পালন করলেন, একটা জাতীয় নেতার ভূমিকা পালন করলেন। যেহেতু একটা ক্রাইসিস ছিল, ইলেকশন একটা সংখ্যা ছিল, সেটা এখনো আছে এক ধরনের, কিন্তু জাতীয় নেতা হিসেবে ওনার আবির্ভাব। আর এনসিপির কথা যেটা বললেন, দেখেন অভ্যুত্থানের শক্তি এনসিপি, জামাত নিয়ে সাহেব ভাই বলছে, জামাতে অনেক ব্রিলিয়ান্ট লোক আছে, জামাতে অনেক সৎ লোক আছে, অসম্ভব নাইস মানুষ আছে, কিন্তু পলিটিক্সটা ট্রান্সপারেন্ট হতে হবে। আপনাকে ক্রিটিক করলে বুঝতে হবে যে এই ক্রিটিক করা মানে যেটা এটা মেনে নিতে হবে, এটা বিএনপির মেনে নিতে হবে, জামাতের মেনে নিতে হবে, এনসিপির মেনে নিতে হবে। এবং মোটা দাগে যেটা বলবো সেটা হলো অভ্যুত্থানের পরে আমরা যদি একটা ভালো রাজনীতি, মানে নাগরিক ভিত্তিক রাজনীতির প্রতিযোগিতার মধ্যে দেশকে নিতে পারি, তাহলে বাংলাদেশের ইতিহাসের বেস্ট নেতৃত্ব এর পরের থেকে বের হয়ে আসবে।